নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ড্রিম ডেস্টিনির এখনকার সেগমেন্ট। গত দিনের অনুষ্ঠান যারা দেখেছেন, গত রবিবারের অনুষ্ঠান যারা দেখেছেন তারা জানেন স্যার একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বিষয়টা ছিল চাকরিতে কাঙ্ক্ষিত উন্নতি বা ইনক্রিমেন্ট আপনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না। তো সেই আলোচনা করতে গিয়ে স্যার বেশ কিছু সূত্রের কথা বলেছিলেন, আলোচনা চলছিল। আজকে যখন অনুষ্ঠানে আমরা এসেছি, যখন আলোচনা আপনাদের সামনে আসবে, তখন অবশ্যই তার কিছুটা অংশ আজকের অনুষ্ঠানে আপনারা পাবেন। তবে আরও যেটা বেশি করে পাবেন বা যেটা বলতে চাইছি একদম অনুষ্ঠানের শুরুতে, সেটা হলো এই যে আমরা কর্মক্ষেত্র নিয়ে নানান কথা বলি, কাজের জায়গা নিয়ে নানান কথা বলি, কিন্তু কখনো একটা জিনিস কি আপনারা জানার চেষ্টা করেছেন যে যারা চাকরিজীবী বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছেন বা তারা ব্যবসায়ীও হতে পারে, এমনটা নয় যে তারা ব্যবসা ক্ষেত্রে থাকলে হবে না, হতে পারে, মানসিকভাবে তারা কতটা ভালো আছেন? মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ। আমাদের মনেরও তো অসুখ করে, মনও তো খারাপ হয়, সেটা নিয়ে কজন ভেবেছেন? শক্তি চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা আছে। শক্তি চট্টোপাধ্যায় বলছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। সত্যিই মানুষ বড় কাঁদছে। আমি একা বলছি, আপনি বলছেন এমনটা না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি 10,000 জন মানুষের মধ্যে কম করে 2,443 জনের মানসিক সমস্যা রয়েছে। মানসিক সমস্যা মানে কিন্তু এমন না যে তারা মানসিক ভারসাম্যহীন, না, মানসিকভাবে নানাবিধ সমস্যা হতে পারে। তার অবসাদগ্রস্ত হতে পারে, মানসিক এমন একটা স্তরে রয়েছেন যে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন, বহুদিন ধরে তিনি হয়তো কর্মক্ষেত্রে নানা ধরনের মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, এমন পরিবেশ পরিস্থিতি, মানসিকভাবে তার উপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে, এরকম নানাবিধ সমস্যা। অর্থাৎ যদি পরিসংখ্যান হয় তাহলে সেই পরিসংখ্যানটা হচ্ছে 21.1%, এবং এটা যথেষ্ট অ্যালার্মিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে যে এইভাবে চলতে থাকলে 2012 থেকে 2030-এর যে টাইম ফ্রেম, এই স্প্যানটার মধ্যে ভারতে মানসিকভাবে খানিকটা অসুস্থ, যাদের মানসিক শুশ্রূষার প্রয়োজন, এরকম মানুষের সংখ্যা দাঁড়াবে 1.03 ট্রিলিয়ন। অ্যালার্মিং সংখ্যা 1.03 ট্রিলিয়ন। এত সংখ্যক মানুষের মানসিক সাহায্যের প্রয়োজন হবে। ওই যে বললাম, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কিভাবে পাশে দাঁড়াবেন? মনটার যত্ন নিতে হবে, মনটাকে বুঝতে হবে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার যে নরম মন, সেটাকে লালন করুন। কারণ মন কতটা নিয়ন্ত্রক, এর আগের দিনের অনুষ্ঠানে স্যার বলছিলেন, যে ফর্মুলাগুলো বলছিলেন, তার মধ্যে স্যার কিন্তু বলেছিলেন যে জ্ঞান আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, বুদ্ধি আমাদের ধৈর্য তৈরি করে, যদি বুদ্ধিটা সঠিক হয় সেটা আমাদের ধৈর্য তৈরি করে, ধৈর্য আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। যদি মন শান্ত হয় তাহলে শান্ত মন প্রেমের জন্ম দেয়। প্রেম মানে আমি টিপিক্যাল লাভ রিলেশনের কথা বলছি না, প্রেম, যে প্রেমের কথা, যে প্রেম ভক্তির কথা একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, তার ভক্তি প্রেম আন্দোলন তো পৃথিবী বিখ্যাত এবং একটা নতুন ধারা তো বটেই। সেই প্রেম, নিকষিত হেম, কোনো রকম কলুষ যার মধ্যে নেই, সেই প্রেম, বিশুদ্ধ প্রেম আমাদের হৃদয়টাকে অনেক বেশি প্রসারিত করে, আমাদের হৃদয়টাকে শান্ত করে, সমাহিত করে। শান্ত সমাহিত হৃদয় আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ আত্মা আমাদের ন্যায় বিচার গ্রহণ করতে সাহায্য করে। ন্যায় বিচার যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি, অবশ্যই আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর যখন আবেগ নিয়ন্ত্রণ হয়ে যাবে, তখনই তো কমপ্লিট সমর্পণ, নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দেওয়া, সেটা সম্ভব। তবেই না কাঙ্ক্ষিত উন্নতি জীবনে আসবে, তবেই না সেই জায়গাটা আপনি রিচ করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো মন কতটা গুরুত্বপূর্ণ। এই যে মন, সেই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনি কি করবেন, কি করতে হবে আপনাকে? হয়তো মনটা সত্যি কষ্টে রয়েছে, কারণ চারিপাশে এত কিছু তো ঘটছে। এই যে আমি বললাম 21.1% মানুষ ভারতের যারা মানসিকভাবে সুস্থ নন পুরোপুরি, তাদের সাহায্যের প্রয়োজন, সাহচর্যের প্রয়োজন, একটু সহমর্মিতার প্রয়োজন। কত মানুষ তো মানসিক অবসাদের জেরে জীবনে চরমতম সিদ্ধান্ত নিয়ে নেন, সেটা তো কখনই কাঙ্ক্ষিত নয়। কি করে বুঝবেন মানুষ হয়ে কি করে পাশে দাঁড়াতে পারবো?
মানুষ যে ফাঁদ পাচ্ছে কি করে পাখির মতন তার পাশে দাঁড়াতে পারবো। চাইবো আজকের অনুষ্ঠানে স্যার এই বিষয়ে আলোকপাত করুন। আমাদের সঙ্গে স্যার রয়েছেন, স্বাগত জানাবো শ্রীমণি ভাস্করকে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, প্রথমত একটা পরিসংখ্যান দিই। এটা এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলেছেন। লাস্ট 10 বছরের তুলনায়, মানে শেষ 10 বছরের তুলনায় 2020 সালে, যে সালটা করোনা সংক্রমিত বলে চিহ্নিত, অন্তত শুরুটা, যদিও এর সূচনা 2019 সালে হয়েছিল, এই সালটাতে ভারতবর্ষে 1,53,000-এর বেশি মানুষ সুইসাইড করেছেন। 1,53,000-এর বেশি মানুষ সুইসাইড করেছেন এক বছরে 2020 সালে। এটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি থেকে এই পরিসংখ্যানটা আমি পেয়েছি। মানে এটা নথিভুক্ত পরিসংখ্যান। এবং এই যে 1,53,000 মানুষ আত্মহত্যা করলেন, এতে তো ভারতবর্ষের একটা জনহাস হলো। এদের দিয়ে তো অনেক কিছু ভালো কিছু হতে পারত, সম্পদ হ্রাসও হলো। এবং রেকর্ডেড করোনা ভাইরাসে মৃত্যুর থেকে এই সুইসাইডের মৃত্যুর পরিমাণটা কিন্তু বেশি। সত্যি রেকর্ডেড যে পরিমাণ 2020-তে করোনা ভাইরাসের মানুষ মারা গেছেন, তার থেকে এই আত্মহত্যার সংখ্যাটা কিন্তু বেশি। 1,53,000 নয় করোনা মৃত রেকর্ডের সংখ্যা। হ্যাঁ, সুতরাং এই মৃত্যুর কারণ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিষণ্ণতা, একাকিত্ববোধ, এবং এর জন্য দেখা গেছে, আই এম সরি টু সে, সবচেয়ে বেশি মারা গেছেন কিন্তু আত্মহত্যা করেছেন গৃহিণীরা, আনুমানিক 22,000 প্লাস। তো গৃহিণীরা যারা বাড়িতে থাকেন তাদের মধ্যে একটা দুঃখ, যন্ত্রণা, কষ্ট তৈরি হচ্ছে, অবসাদ বাসা বাঁধছে। হ্যাঁ, কিন্তু এই আত্মহত্যা করাটা কিন্তু কোনো কাজের কথা নয়। যদি আমরা ধর্মীয় শাস্ত্রের দিকে যাই, মৃত্যুর পরে, যদিও আমরা জানি না কেউ আফটার ডেথ কী হচ্ছে, কিন্তু কিছু এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, সেটা পরবর্তীকালে সেই পরিসংখ্যান কিছুটা দিতে পারবো হয়তো। আরও দেখার দরকার আছে সত্যতা বিচারের জন্য। মৃত্যুর পরে আত্মা কিন্তু আরও কষ্ট পেতে আরম্ভ করে যদি সেটা সুইসাইড করে, কারণ সেটা ঈশ্বরের দ্বারা নির্মিত নয়। সেখানে আরও অনেক কালো কালো ঘটনা ঘটে, ফলে সুইসাইডটা কাম্য নয়। ফলে কখনোই সুইসাইড করা উচিত নয়। আজকে শুরুতে আলোচনা দিদি আরম্ভ করলেন এবং আমিও আরম্ভ করেছিলাম গতদিন, যে কী করে আপনার প্রমোশন হবে, কী করে আপনার ইনক্রিমেন্ট হবে, অ্যাপ্রাইজাল হবে, অর্থ বাড়বে, চাকরির ক্ষেত্রে টাকা কী করে বাড়বে, স্যালারি কী করে বাড়বে। বিভিন্ন ধরনের স্ল্যাব আছে, 5%, ইয়ারলি 8%, 10%, 20%, 15%, ইভেন 100%, ইভেন 200%, ইভেন 300% হতে পারে। এটাও ইমপ্রুভ করা সম্ভব। কিন্তু এখানে মনের স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে এই ইনক্রিমেন্ট, ডেভেলপমেন্ট, যে কোনো জায়গায়, রিলেশনশিপ, কাজের জায়গা, পড়াশোনা, যা কিছু করেন, মনকে কিন্তু ভীষণ মাত্রায় ঠিক রাখতে হবে। তার কারণ মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে মানুষ হেরে যাওয়ার জায়গায় চলে আসে, থেমে যায়, একটা সিরিয়াস স্টেপ নিয়ে ফেলে। একটা বাট আছে, এটা সবাইয়ের নয়। এই 130-35 কোটি বা তার থেকে বেশি মানুষ কিন্তু সুইসাইড করছে না, এটা একটা ভালো লক্ষণ। কিন্তু কিছু মানুষ করছেন, সেখান থেকে সরে আসুন। 2, এবার ভালো কতগুলো কথা বলবো। আচ্ছা, আর একটা কথা, এই আত্মহত্যার মধ্যে 71% হচ্ছে পুরুষ, নারীরা কম করেন। কিন্তু গৃহিণীরা যে সুইসাইড করছেন, এই পরিসংখ্যানটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এটা একটা অ্যালার্মিং, কারণ গৃহিণীরাই তো সংসারটাকে রক্ষণাবেক্ষণ করবেন, পুরুষও তো বাইরে কাজকর্ম করবেন। গৃহিণীরাও যদিও বাইরে কাজকর্ম করেন, কিন্তু পুরুষদের মধ্যে সেই গৃহকে ধরে রাখার মতন ক্ষমতা জেনারেলভাবে নেই, কারো থাকতে পারে। এবার ভালো ঘটনাটা কী?
লাস্ট যে ধনতেরাস গেল, আমি কি বললাম 1,53,000 সুইসাইড করেছে, মানে 150 কোটি মানুষ সুইসাইড করেনি। এটা একটা বিরাট ভালো লক্ষণ। কিন্তু এই যে লোকগুলো ঝরে গেল, এখন কিন্তু তারা থাকলে তারা কিন্তু জায়গা পেয়ে যেত, ভালো মন ভালো হতো। তো এই সময় মনটাকে ভালো করার ভীষণ দরকার আছে, আর মন ভালো করার হদিশ আমার কাছে আছে। যারা ডিপ্রেশনে ভুগছেন, কাজের জায়গায় ঝঞ্ঝাট পাচ্ছেন, অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, কৌশল অবলম্বন করতে পারছেন না, তার উপায় আমার কাছে আছে। একটু হোল্ড করুন যিনি আছেন। এবার একটু ভালো ঘটনা বলি। লাস্ট যে ধনতেরাস, এই ধনতেরাসে যা খবরে প্রকাশ, এই চারদিকে হচ্ছে দারিদ্রতা, গাড়িতে পেট্রোলের এই এত দাম, দাম। সেঞ্চুরি পেরিয়ে গেছে পেট্রোল ডিজেল, অর্থকষ্ট, চাকরি নেই, ইনক্রিমেন্ট নেই। কিন্তু এর মধ্যেও এই ধনতেরাসে 15,000 কেজি সোনা চাঁদি বিক্রি হয়েছে। মানে এটা কি 2 নভেম্বর? এই হ্যাঁ, রিসেন্ট খবরে প্রকাশ হয়েছে 15,000 কেজি সোনা চাঁদি বিক্রি হয়েছে। কোত্থেকে এলো টাকাটা? বিপুল। সুতরাং কোথায় টাকা নেই? কে বললো টাকা নেই? আমাদের মন ভালো নেই, আমরা নিজেরা সেই পরিমাণ ঊর্জাবান হতে পারছি না। কোথায় বললো টাকা নেই? 15,000 কেজি গোল্ড সেল হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, যেটা অদ্ভুত ধরনের। আপনারা জানবেন একটা বিষয়, আমেরিকার সরকারি গোল্ডের যে খাজানা, সেটা আনুমানিক 8133, তার 3 গুণ। আমেরিকার রিজার্ভে এই পরিমাণ গোল্ড নেই, যেটা অলরেডি আমরা কিনে ফেলেছি একদিনে। কোথায় টাকা নেই? কে বললো টাকা নেই? সাংঘাতিক পরিসংখ্যান। কে বললো দারিদ্রতা আছে? দারিদ্রতা তাদের কাছে আছে যাদের মনটা ডাউন আছে। দারিদ্রতা তাদের কাছে আছে যাদের মধ্যে লেজিনেস আছে। দারিদ্রতা তাদের কাছে আছে যাদের মধ্যে সেলফিশনেস আছে। দারিদ্রতা তাদের কাছে আছে যাদের মধ্যে হেট্রেড আছে। দারিদ্রতা তাদের কাছে আছে যাদের মনটা ছোট। বলি না, ভেতরের ড্রামটাকে বড় করতে হবে। যাদের ড্রাম যত বড়, সৌভাগ্য তত বেশি। এবং এই প্রসঙ্গে যে পরিসংখ্যান বেরিয়েছে রিসেন্টলি, গতকাল ভারতবর্ষে টোটাল মধ্যমবর্গীয়, নিম্নবর্গীয়, উচ্চবর্গীয় মানুষের কাছে কেজি নয়, টন, 25,000 টন গোল্ড মজুদ আছে। সেটা রিজার্ভে থাকুক, ব্যাংকে থাকুক, তার নিজের অধিকারে থাকুক। কোথায় টাকা নেই? হাজারে বলছি না, টন, টন। 25,000। 1 টন মানে 1000 কেজি, মানে 25,000, তারপরেও আরো 3টে শূন্য। এত টন গোল্ড ভারতবর্ষের কাছে আছে, সাধারণ মানুষের কাছে আছে, উচ্চবর্গীয় মানুষের কাছে আছে, এবং 8,000 টন মানুষ আছে শুধুমাত্র মধ্যমবর্গীয় পরিবারের মধ্যে, যাদের মাসিক ইনকাম 20-22 টাকা, খুব বেশি 30,000 টাকা, 40,000 টাকা। এদের কাছে 8,000 টন, 8,000 কেজি না, গোল্ড আছে এই ভারতবর্ষের বুকে। কোথায় টাকা নেই? টাকা আছে, আপনাকে সেই টাকাকে রোল করার বন্দোবস্ত করতে হবে। আমি বলেছিলাম মানি ইজ লাইক উইমেন। অর্থ হচ্ছে নারীদের মতন। নারীদের যেমন সম্মান করতে হয়, নরম ভাব দেখাতে হয়, তাকে স্নেহ দিতে হয়, সম্মান দিতে হয়, তাকে ইমোশন দিতে হয়, সেন্টিমেন্ট দিতে হয়, আদর দিতে হয়, সুরক্ষিত রাখতে হয়। ধনকে যদি আমরা প্রকৃত সুরক্ষা রাখি, আমরা দেখবেন ওই ব্যাগের মধ্যে টাকা পয়সা গুজে রেখে দেওয়া হলো, দুম করে রেখে দিলেন। যদি সাজিয়ে রাখেন, ধনটার প্রতি নজর দেন, প্রেস করেন, তাহলে ধন আপনার কাছে বাড়বে অটোমেটিক। এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইট উইল কাম ব্যাক টু ইউ। এবার বলি, আরও চিন্তার ভাঁজ অন্য দেশে আসতে পারে এই পরিসংখ্যান শুনলে। সেটা হচ্ছে যে এই যে ধন সম্পত্তির কথা বললাম, এই টোটাল ধন সম্পত্তিটার যে সোনা, ইটালি, জাপান, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, চায়না, কারোর কাছে নেই, টোটালটাতে নেই। তার কারণ এই যে 25,000 টন গোল্ডের সাথে আনুমানিক, এটা শিওর না, আরও বেশি হতে পারে,
আনুমানিক 8 থেকে 10,000 টন গোল্ড ভারতবর্ষের বিভিন্ন টেম্পলে রয়েছে। তার থেকে বেশিও হবে। বেশি আছে, সব তো আর প্রকাশ পায় না। না, একদম। এটা সারা পৃথিবীর ইটালি, জাপান, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, চায়না তাদের কাছেও নেই এত টন সোনা আছে। গোল্ড একটা অর্থের সূচক, কোথায় নেই টাকা? টাকা আছে, টাকাকে রোল করাতে হবে। এবার আমি আগের দিন বলছিলাম যে অর্থ বৈভব ইমপ্রুভ করার জন্য 4-5টা জিনিস ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট। নাম্বার 1, হাই কোয়ালিটি অফ ওয়ার্ক আপনাকে প্রেজেন্ট করতে হবে আপনার বসের কাছে। স্যার, যেটা নোট করেছিলাম আপনি যেগুলো বলেছিলেন বিষয়গুলো। হাই কোয়ালিটি অফ ওয়ার্ক আপনাকে বসের কাছে নোট করতে হবে। 2, 7টা বিষয় বলবো যারা আজকে ফোন নেওয়াটা আমার কাছে অত ইম্পর্টেন্ট নয়, ফোনটা থাকলে থাকুক, সের দিকে সময় থাকে নেবো, একটু ধৈর্য ধরুন, নাহলে ফোনটা কেটে দিন। আমাকে এটা বলাটা ইম্পর্টেন্ট আজকের দিনে, আজকের শুভ দিন। হাই কোয়ালিটি অফ ওয়ার্ক আপনাকে করা জরুরি। দ্বিতীয়ত, সময়ের মধ্যে ডেলিভার করতে হবে। হ্যাঁ, এটা আগের দিনে বলেছিলাম, ডেলিভার বিফোর দ্য ডেডলাইন। 23শে সেপ্টেম্বর ডেলিভার করতে হবে, আপনি 22 সেপ্টেম্বর ডেলিভার করে দিন। তার মানে 5ই সেপ্টেম্বর ডেলিভার করবেন না, কাজের চাপ বেড়ে যাবে। বি নাইস বাট নট ওভারলি নাইস, এটা আর একটা সূত্র। এটা একটা সূত্র। ইওর ওয়ার্ক মানে আপনি কেয়ারলেস মিস্টেক করবেন না। না, সিলি মিস্টেক করা চলবে না। না, সিলি কেন, কেয়ারলেসও নয়। না, করা চলবে না। তাহলে ইনক্রিমেন্ট আপনার হবে, প্রমোশন আসবে। চট জলদি সলিউশন দিতে হবে। ওটা সবার শেষে। কেন সবার শেষে, তার কারণ বলছি। গিভ রেসপেক্ট অ্যান্ড বি রেসপেক্টফুল। কথাবার্তা এমন বলবেন, মুখ দিয়ে স্ল্যাং, ট্যাড়ামেকা, কমপ্লেনিং, কোয়ার্কারদের সঙ্গে অশান্তি, ব্যাড মাউথিং, নো। এবং অ্যাট লাস্ট কুইক সলিউশন দেওয়া। এই কটা পদ্ধতি যদি আপনার কাছে থাকে, ইনক্রিমেন্ট, প্রমোশন আপনার কাছে আসবে। কিন্তু তারও স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, শুনে নিন। ভাগ্য খারাপ থাকলে আমার কাছে আসবেন, সেটাকে আমি ঠিক করার চেষ্টা করব। স্ট্র্যাটেজি আছে। আপনি 10 তলায় উঠবেন, 1, 2, 3, 4, 5, 6 না উঠে সোজা 10 তলায়, নট পসিবল। তার স্ট্র্যাটেজি আছে কী করে ইনক্রিমেন্ট, প্রমোশন পাওয়া যায়। কোনো কোম্পানি মিডল হোক, ছোট হোক, বড় হোক, বিশাল বড় হোক, তার একটা হায়ার বস থাকতে পারে। বা একদম ছোট হলে হায়ার বস থাকে না, মালিক থাকে। মালিক পক্ষের সাথে আপনাকে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। 10-20% বাটারিং ভীষণ জরুরি, কিন্তু পুরোটাই বাটারিং নয়। তার কারণ বাটারিং করলে সারভাইভ করবেন, গ্রো করবেন না। আপনার কিছু দেখাতে হবে। কিন্তু দেখা যায় বছরের শেষে আপনাকে নিয়ে কাটাছেঁড়া হয়। কি হয়? প্রতি বছরে কড়া পরিশ্রম করার পরেও সামান্যতম ইনক্রিমেন্ট, বা আপনাকে কাটাছেঁড়া করে আপনার ভুল ত্রুটিগুলো দেখানো হলো। বা যদি একটু বড় কোম্পানি হয়, আপনার ইমিডিয়েট বস সে চাইছে, কারণ সে যদি আপনার ইনক্রিমেন্ট করতে পারে, তারও ইনক্রিমেন্ট, তারও গ্রো হবে। এটাই ন্যাচারাল, এটাই চেইন। এটাই চেন। প্রত্যেক বসই কিন্তু তার আন্ডারে যারা তাদেরকে ইনক্রিমেন্ট করাতে জেনারেলি চায়, কয়েকজনকে বাদ দিয়ে, কারণ তাদের সাথে যারা সাথে সম্পর্ক ভালো না। এই যে একটা কথা বলেছিলাম, কুইক সলিউশন। বস আপনার নিড, আপনার প্রয়োজন, আপনার কনসার্ন, আপনার ওরি, আপনার ডিজায়ার খেয়াল করবেন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এটা করে না। আমাকে এসে কোনো ক্লায়েন্ট এসে বলবে যে মণিবাসু বাবু, আপনার ফিজটা বড্ড কম, ওটাকে 3 গুণ করুন, আমি 3 গুণ দিচ্ছি। আপনার রেমেডির মূল্যটা একটু কম, আপনাকে আমি ওটাকে 10 গুণ করে দিচ্ছি। ইট ইজ নট পসিবল। আপনাকে বসের কনসার্ন, বসের নিড, বসের ডিজায়ারগুলো ফুলফিল করুন, কানেক্টেড হন। যোগ ভাবতী দুঃখা, কৃষ্ণ গীতায় বলছে, যোগক্ষেমম বহাম্মম। যে আমার সাথে যোগ করে, আমি তাকে বহন করি। আপনি যোগযুক্ত হন, আপনি বসের সাথে যোগযুক্ত হন। কীভাবে? তার নিড, তার কোথায় প্রবলেম, সে কোথায় গ্রো করবে, এই চিন্তাটা মাথায় রাখুন। মানে এটা কি নিজে থেকে আমরা চেষ্টা করবেন? আচ্ছা। যদিও তাকে বস হতে হবে প্রপার। যদি প্রপার বস নয়, তাকে মালিক পক্ষের সঙ্গে আপনাকে ইন্টারাক্ট করতেই হবে। না, কথা বলবো, লোকটা ভালো না, নেই, চলে না, ইন্টারাক্ট করতে হবে, তবেই আপনার ইনক্রিমেন্ট হবে। 2, বসের সাথে মিটিংয়ের সময় আপনার পারফরমেন্স নিয়ে আপনাকে কাটাছেঁড়া করা হবে।
এবং তার জন্য যেখানে ইনক্রিমেন্ট যা কি দরকার দেওয়া নাও হতে পারে, দেওয়ার দরকার ছিল 20%, দেওয়া হলো 5%, বা দেওয়া হলোই না। কেন দেওয়া হলো না? তার কারণ আপনি প্রপার টাইমে রিভিউ করেননি। আপনার দরকার একটা মোবাইলে হোক, কম্পিউটার হোক, ইনক্রিমেন্ট বলে একটা ফাইল তৈরি করা। ইনক্রিমেন্ট, ফাইলটার নাম ইনক্রিমেন্ট। আমি এমনি বলছি, ফাইলে কি থাকবে? সারা বছরে কোথাও না কোথাও আপনি কিছু না কিছু পিঠ চাপড়ানোর কাজ করেছেন, পিঠ চাপড়েছে আপনাকে, কেউ না কেউ চাপড়েছে, কেউ না কেউ অ্যাপ্রিসিয়েট করেছে, কেউ না কেউ ফ্যান্টাস্টিক বলেছে, কেউ না কেউ ভালো কিছু বলেছে, কিছু না কিছু ভালো কাজ করেছেন। সেই ভালো কাজগুলো তার থেকে ইমেলে নিয়ে নিন, যে একটা তো অন্তত ইমেলে দিন, না দিলে হোয়াটসঅ্যাপে দিন। সবসময় সবাই নিজের স্বার্থ বিপদে পড়তে পারে বলে সবসময় আবার পিঠ চাপড়ানোটা প্রমাণ দিতে চায় না। তার স্টোরিটা লিখে রাখুন ডেট দিয়ে, উইথ সাম পিকচার, ফটো, প্রমাণ দিয়ে রেখে দিন। সেটাকে প্রিন্ট আউট করে রাখুন, স্টোরি রাইটিং করে রাখুন, কোন কোন দিন কী কী করে রেখেছিলেন। ঠিক যেদিনকে অ্যাপ্রাইজালের সময় সেই স্টোরিটা 1 by 1 দেখাতে আরম্ভ করুন, এইগুলো আমি করেছি। তার কারণ মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়, সব মনে থাকে না। খারাপগুলো হয়তো মনে থাকে, ভালোগুলো মনে থাকে না। এটা আপনাকে সিরিয়াস করবে এবং আপনি কোম্পানির প্রতি অর্গানাইজড, সিরিয়াস, এটা প্রমাণ করবে। 2 নম্বর, প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর, অনলাইন হোক অফলাইন হোক, হার্ড স্কিল এবং সফট স্কিল লার্ন করুন। নতুন কিছু শিখতে হবে অবশ্যই। যেটা দিদি বললেন, জ্ঞান বুদ্ধিকে স্থির করে, আপনারই কথা স্যার। বুদ্ধি ধৈর্যকে স্থির করে, ধৈর্য মনকে শান্ত করে, শান্ত মন হৃদয়কে শীতল করে, হৃদয় প্রেমের উৎপাদন করে, সুপ্রেমের উৎপাদন করে। শীতল হৃদয় আত্মার মধ্যে ন্যায়কে তৈরি করে, ন্যায় আবেগকে নিয়ন্ত্রণ করে, আবেগ নিয়ন্ত্রিত আবেগ হলেই তবেই সমর্পণ আসে। আর সমর্পণ হলে অভ্যাস তৈরি হয়। যখন অভ্যাস তৈরি হয়, অনলাইনে হোক অফলাইনে হোক, হার্ড বা সফট স্কিল জেনারেট করে, অভ্যাসটা স্থির করে ভাগ্যকে। এই অভ্যাসটা আপনি শেখান স্যার? সফট স্কিলের অভ্যাসটা আমি শেখাই। হার্ড স্কিল আপনি কোথাও শিখুন, আপনি কম্পিউটার হোক, হেলথের কোনো হোক, কোথাও কিছু শিখুন, কিন্তু সফট স্কিল আমি শেখাই। কি সফট স্কিল? আমাদের প্রত্যেকের মধ্যে প্রচুর, ব্রেনের মধ্যে, স্টমাকের মধ্যে, সারা সমস্ত বডির মধ্যে প্রচুর এনার্জি স্টোর করা আছে। সেই এনার্জিগুলোকে আপনি অন্যের ওপর আপনার থার্ড আই দিয়ে, শরীরের কিছু এনার্জি চ্যানেল আছে, তাদেরকে কন্ট্রোল করতে পারেন। তার মুখ দিয়ে তাকে আপনি ওটা বলাতে পারেন। এনার্জি চ্যানেল আছে, এটা বিজ্ঞানও স্বীকার করছে। আমাদের প্রত্যেক কটা সেলের ওপরে একটা করে প্রোটিন অ্যান্টেনা আছে। মানে এটা আমরা শিখতে পারি? শিখতে পারেন। এটা শিখলে কি হবে, এটা আমি শেখাই। এই সফট স্কিল জেনারেট করুন। যখন এইগুলো করবেন, যখন আপনার হাই কোয়ালিটি ওয়ার্ক করবেন, ডেডলাইনের বিফোরে কাজগুলো করবেন, প্রপার সলিউশন করে দেবেন। অনেক সময় করা যায় না, ভাগ্য ডিস্টার্ব করে। সেই ভাগ্য কী করে উন্নতি করা যায় সেটাও আমি শেখাই। শিখুন। শিখলে কি হবে, এই শেখাটা প্রচুর অর্থ দামি, কোনো রত্নের মতো নয়, সামান্য খরচা। যদি ডেলি এটাকে অভ্যাস করুন, আমি কি বললাম, জ্ঞান, তার থেকে ধৈর্য, বুদ্ধি, মন, হৃদয়, আত্মা, ন্যায়, আবেগ, সমর্পণ, অভ্যাস। অভ্যাস কি করে? ডেলি অভ্যাস, ডেলি রিপিট 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 রিপিট, ভাগ্যকে স্থির করে। আমি এটা শেখাই। এটা শিখুন। শিখলে আপনার জীবনেও নানাবিধ উন্নতি, ডেভেলপমেন্ট, সে যে কোনো জায়গায় হোক না কেন, আসবে। দারিদ্রতা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, চাকরি নেই, অশান্তি চলছে। এই 1 দিন 2 দিন আগে 15,000 টন সোনা বিক্রি হয়েছে। কোথায় নেই টাকা? টাকাটা রোল করাতে হবে, আপনার দিকে অ্যাট্রাক্ট করতে হবে। সাকসেস ইজ সাচ ভাইব্রেন্ট এনার্জি, হোয়াট ইউ হ্যাভ টু অ্যাট্রাক্ট। আমরা অ্যাট্রাক্ট করতে হবে। জল যখন আমরা কী খাই, চুমুক দিয়ে জলটাকে পান করি, টানি, জল আমাদের মুখে ঢোকে না, টানতে শিখুন। ঠিক। অনেক ধন্যবাদ স্যার অসাধারণ একটা অনুষ্ঠানের জন্য। এই বিষয়গুলো যদি আপনি আরও বেশি করে জানতে চান, স্যারের একাধিক কোর্স তো রয়েছে, পাশাপাশি আমি বলবো সেমিনারের কথা। সেমিনার অ্যাটেন্ড করতে পারেন, কারণ আপনারা জানেন বর্ধমানে সেমিনার রয়েছে আপনাদের জন্য 14 নভেম্বর এবং 19 ডিসেম্বর রয়েছে কলকাতার সেমিনার। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। শ্রীমণি ভাস্কর থাকবেন আপনাদের জন্য। সোমবার এবং মঙ্গলবার রাত্রি 11টার সময় বিশেষ অনুষ্ঠান দেখতে থাকুন। শনিবার দুপুর 12টা 5 মিনিট, রবিবার দুপুর 12টা 5 মিনিটে সরাসরি কথা বলার অনুষ্ঠান, আর শনিবার 6টা 35 মিনিটে জ্যোতিষ বিষয়ক আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান। ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার।